Assalamu alaikum, dear learners. How are you? I hope that you all are well with the grace of Almighty Allah. Today we are going to discuss about how to learn tense without any grammar. অর্থাৎ কোনরূপ গ্রামার না জেনে কিভাবে টেন্স শেখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করা যায় যে কোনরূপ গ্রামার না জেনেও আজকের পর থেকে আমরা 12টি ইংরেজি টেন্স সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো এই কাজটি করার জন্য অর্থাৎ গ্রামার না জেনেও যাতে আমরা ইংরেজি টেন্স শিখতে পারি সেটি করার জন্য আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এসভিও। একটা প্যাটার্ন মনে রাখতে হবে, ওটাকে বলি এসভিও প্যাটার্ন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট প্যাটার্ন। এখানে সাবজেক্ট বলতে কর্তা, ভার্ব বলতে ক্রিয়া এবং অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এখানে আমরা মনে রাখবো যে কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। আবার বলছি, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। ইংরেজি বাক্য তৈরি করতে কর্তা লাগবে এবং ক্রিয়া লাগবে। কর্ম বা অবজেক্ট আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। এই একটি মাত্র প্যাটার্ন ব্যবহার করে আমরা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। We will be able to make thousands of English sentences by only one pattern. This pattern is SVO, অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। বারবার আমি কথাটি বলছি, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। এই ছন্দটি বারবার পড়ে পড়ে আমাদের মনের মধ্যে গেঁথে ফেলা উচিত। আমি আবার বলছি, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। অর্থাৎ ইংরেজি বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে কর্তা ক্রিয়া এবং কর্ম, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট লাগবে। উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি আই প্লাস ইট প্লাস রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা এবং ইট হচ্ছে ভার্ব বা ক্রিয়া এবং রাইস হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে কি হলো, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, আর অর্থ হয়ে গেল আমি ভাত খাই। তাহলে আমরা কি দেখলাম যে কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। এখানে আমরা দেখে নিলাম যে কর্তা আই, ক্রিয়া ইট, কর্ম রাইস। সুতরাং এই তিনটে মিলে আমাদের একটা বাক্য হয়ে গেল আমি ভাত খাই। এরপরে আমরা দেখবো যে আমরা সাবজেক্ট হিসেবে যে কর্তা অর্থাৎ সাবজেক্ট বা কর্তা ব্যবহার করছি, আমরা একটু দেখে নিতে পারি যে সাবজেক্ট বা কর্তাগুলো কি কি। এগুলো হচ্ছে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি অর সি মানে সে, ইট মানে ইহা, দে মানে তারা। এগুলো আমরা জানি মোটামুটি সবগুলোই। তারপরে আমরা আরেকবার মনে রাখার চেষ্টা করবো যে আই, উই, ইউ, হি, সি, ইট, দে। এগুলো হচ্ছে একটা একটা করে ইংরেজি বাক্যের সাবজেক্ট বা কর্তা। সুতরাং আমরা সাবজেক্ট হিসেবে এই আই, উই, ইউ, হি, সি, ইট, দে ইত্যাদি যেগুলো একটি ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখে নেব ইংরেজি বাক্যের ভার্ব। অর্থাৎ এখানে আমরা জানি যে ভার্বের তিনটি রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার বলছি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান। প্রেজেন্টে হচ্ছে ডু, পাস্টে হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। প্রেজেন্টে গো, পাস্টে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গন, রাইট, রোড, রিটেন, এরকম প্লে, প্লেট, প্লেড। অর্থাৎ ইংরেজি ভার্বের এই তিনটি গঠন আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কেননা আমরা আগে বলেছিলাম যে বাক্যের অপরিহার্য অংশের মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট এবং একটি হচ্ছে ভার্ব। কর্ম বা অবজেক্ট আমরা বসাতেও পারি, নাও বসাতে পারি। দ্যাট ইজ হোয়াই এই ভার্বের ফরম্যাট গুলো আমাদের খুব ভালো করে জানা থাকলে আমরা খুব সহজেই সেই ভার্ব গুলো জায়গা মতো ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে দেখলাম যে আই, উই, ইউ ইত্যাদি সাবজেক্ট রয়েছে, সেখান থেকে আমরা সাবজেক্ট হিসেবে আই কে নিলাম এবং আমরা অনেকগুলো ভার্ব দেখেছিলাম, সেখান থেকে ভার্ব হিসেবে আমরা গো কে নিলাম। আমরা সাবজেক্ট হিসেবে আই এবং ভার্ব হিসেবে গো, এই দুটি শব্দ দিয়ে আমরা 12টি সেন্টেন্স লেখার চেষ্টা করব এবং সেগুলো খুব দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। আমরা আশা করব যে 10 থেকে 12 সেকেন্ডে যেন আমরা এই বাক্যগুলো উচ্চারণ করতে পারি, সেই ধরনের একটা চেষ্টা করব। তাহলে আমাদের অনেকগুলো উপকার হয়ে যাবে, পাশাপাশি আমাদের ফ্লুয়েন্সি লেভেলটাও গেইন করবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আই এবং গো এই দুটি ভার্ব দিয়ে যে 12টি বাক্য গঠন করা সম্ভব হয় সেই 12টি বাক্য একবার দেখে নেবার চেষ্টা করি। আই গো, আমি যাই। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি নির্দিষ্ট সময় ধরে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম।
I had gone আমি গিয়েছিলাম কোনো কিছুর আগে। I had been going আমি যাচ্ছিলাম নির্দিষ্ট সময় ধরে। I shall go আমি যাব। I shall be going আমি যেতে থাকবো। I shall have gone আমি গিয়ে থাকবো কোনো কিছুর আগে। I shall have been going আমি যেতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। তাহলে বাক্যগুলো আমরা আবার দেখার চেষ্টা করি। I go আমি যাই। I am going আমি যাচ্ছি। I have gone আমি গিয়েছি। I have been going আমি যাচ্ছি নির্দিষ্ট সময় ধরে। I went আমি গিয়েছিলাম। I was going আমি যাচ্ছিলাম। I had gone আমি গিয়েছিলাম। I had been going আমি যাচ্ছিলাম। I shall go আমি যাব। I shall be going আমি যেতে থাকবো। I shall have gone আমি গিয়ে থাকবো। I shall have been going আমি যেতে থাকবো। তাহলে এই যে অত্যন্ত সহজ কিছু বাক্য আমরা এখানে লিখলাম এবং উদাহরণস্বরূপ নিয়ে আসলাম। এখন আপনার মনে হতে পারে যে এগুলো সহজ বাক্য, এগুলো আমি মুখস্থ করে বা এগুলো পড়ে আমি কি করব? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এর সমাধান হচ্ছে যে আপনি এইগুলোই মুখস্থ করবেন এবং এই প্যাটার্নগুলোই মনে রাখবেন, কেননা এই প্যাটার্নগুলো দিয়েই আমরা হাজার হাজার বাক্য গঠন করব ইনশাআল্লাহ। তো এই বাক্যগুলো যত দ্রুত সম্ভব আমরা তত দ্রুত পড়ার চেষ্টা করব। আমি আরেকবার দ্রুত পড়ে নিচ্ছি। I go আমি যাই। I am going আমি যাচ্ছি। I have gone আমি গিয়েছি। I have been going আমি যাচ্ছি। I went আমি গিয়েছিলাম। I was going আমি যাচ্ছিলাম। I had gone আমি গিয়েছিলাম। I had been going আমি যাচ্ছিলাম। I shall go আমি যাব। I shall be going আমি যেতে থাকবো। I shall have gone আমি গিয়ে থাকবো। I shall have been going আমি যেতে থাকবো। তো দ্রুত করার জন্য আমি আরেকবার এই সেন্টেন্সগুলো পড়তেছি। এবারে বাংলা বাদ দিয়ে আমি শুধু ইংলিশ সেন্টেন্সগুলো পড়তেছি। সুপ্রিয় ভিউয়ার্স, সুন্দর করে আপনারা শুনবেন। I go, I am going, I have gone, I have been going, I went, I was going, I had gone, I had been going, I shall go, I shall be going, I shall have gone, I shall have been going। এখন আমরা সাবজেক্ট হিসেবে I নিয়েছিলাম, ভার্ব হিসেবে go নিয়েছিলাম। এখন সাবজেক্ট এবং ভার্ব গুলো অল্টারনেট করে অর্থাৎ বদলে ফেলে অন্য কোনো সাবজেক্ট এবং অন্য কোনো ভার্ব ব্যবহার করে আরেকটি প্যাটার্ন তৈরি করার চেষ্টা করব। তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে I কে রাখলাম এবং ভার্ব হিসেবে ডু কে নিলাম। আগের উদাহরণটিতে আমাদের ভার্ব ছিল গো, আমরা এখানে ভার্ব হিসেবে নিলাম ডু। এখন আমরা এই সাবজেক্ট I এবং ভার্ব ডু এটা দিয়ে আবার আগের মতোই 12টি সেন্টেন্স গঠন করার চেষ্টা করি। যেমন I do আমি করি, I am doing আমি করছি, I have done আমি করেছি, I have been doing আমি করছি নির্দিষ্ট সময় ধরে, I did আমি করেছিলাম, I was doing আমি করেছিলাম, I had done আমি করেছিলাম কোনো কিছুর আগে, I had been doing আমি করছিলাম নির্দিষ্ট সময় ধরে, I shall do আমি করব, I shall be doing আমি করতে থাকবো, I shall have done আমি করে থাকবো কোনো কিছুর আগে, I shall have been doing আমি করতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা জাস্ট সাবজেক্টটি I কে ঠিক রেখে আমরা ভার্ব গো এর পরিবর্তে ডু ব্যবহার করে এখানে 12টি সেন্টেন্স পাইছি। আবার আমরা বাক্যগুলো পড়ার চেষ্টা করি। I do আমি করি, I am doing আমি করছি, I have done আমি করেছি, I have been doing আমি করছি, I did আমি করেছিলাম, I was doing আমি করেছিলাম, I had done আমি করেছিলাম, I had been doing আমি করছিলাম নির্দিষ্ট সময় ধরে, I shall do আমি করব, I shall be doing। আমরা আবারও বাক্যগুলো খুব দ্রুত পড়ার চেষ্টা করি। I do, I am doing, I have done, I have been doing, I did, I was doing, I had done, I had been doing, I shall do, I shall be doing, I shall have done, I shall have been doing। এখন আমরা সামনের দিকে একটু অগ্রসর হই, দেখা যাক আমাদের সামনের দিকে আমরা পরবর্তী আর কি নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের বাক্যটিতে অর্থাৎ এর পূর্বের উদাহরণটিতে সাবজেক্ট ঠিক রেখেছিলাম, ভার্বকে পরিবর্তন করেছিলাম। এবারে আমরা ভার্বকে ঠিক রেখে সাবজেক্টে পরিবর্তন করলাম। অর্থাৎ সাবজেক্ট ছিল I, তার জায়গায় লাগলাম উই, ভার্ব ছিল ডু, ভার্ব অবরোধিত অবস্থায় থাকলো। তো আমরা দেখে নিই উদাহরণগুলো। উই ডু আমরা করি, উই আর ডুইং আমরা করছি, উই হ্যাভ ডান আমরা করেছি, উই হ্যাভ বিন ডুইং আমরা করছি নির্দিষ্ট সময় ধরে, উই ডিড আমরা করেছিলাম, উই আর ডুইং আমরা করছিলাম, উই হ্যাড ডান আমরা করেছিলাম, উই হ্যাড বিন ডুইং আমরা করছিলাম, উই শ্যাল ডু আমরা করব, উই শ্যাল বি ডুইং আমরা করতে থাকবো, উই শ্যাল হ্যাভ ডান আমরা করে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন ডুইং আমরা করতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। আরেকবার পড়ি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। উই ডু আমরা করি, উই আর ডুইং আমরা করছি, উই হ্যাভ ডান আমরা করেছি, উই হ্যাভ বিন ডুইং আমরা করছি, উই ডিড আমরা করেছিলাম, উই আর ডুইং আমরা করছিলাম, উই হ্যাড ডান আমরা করেছিলাম, উই হ্যাড বিন ডুইং আমরা করছিলাম নির্দিষ্ট সময় ধরে, উই শ্যাল ডু আমরা করব, উই শ্যাল বি ডুইং আমরা করতে থাকবো, উই শ্যাল হ্যাভ ডান আমরা করে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন ডুইং আমরা করতে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সাবজেক্ট
পরিবর্তন করে ভার্বকে অপরিবর্তিত রেখে আবার 12টি সেন্টেন্স পেয়েছি। আমি শুধুমাত্র বাংলা বাদ দিয়ে ইংরেজি বাক্যগুলো আরেকবার পড়ছি যাতে আপনাদের দ্রুত পড়তে সুবিধা হয়, কেননা আমাদের অবশ্যই দ্রুত পড়তে হবে। দ্রুত না পড়লে ইংলিশ ফ্লুয়েন্সি আমাদের আসবে না এবং অ্যাপারেন্টলি আমাদের আয়ত্তে আসবে না। তো আরেকবার শুনি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। উই ডু, উই আর ডুইং, উই হ্যাভ ডান, উই হ্যাভ বিন ডুইং, উই ডিড, উই আর ডুইং, উই হ্যাভ ডান, উই হ্যাভ বিন ডুইং, we shall do, we shall be doing, we shall have done, we shall have been doing। তো শিক্ষার্থীবৃন্দ চলুন সামনে অগ্রসর হওয়া যাক। এবারে আমরা সাবজেক্ট এবং ভার্ব দুটি পাল্টে দিয়ে নতুন কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমাদের সাবজেক্ট ছিল উই, আমরা সাবজেক্টের পাল্টে লাগালাম ইউ, এবং ভার্ব ছিল ডু, ভার্বকে পাল্টে লাগালাম হচ্ছে প্লে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দুটিকে আমরা পাল্টে দিলাম। এখন সাবজেক্ট এবং ভার্ব দুটিকে পাল্টে দিয়ে আমরা লক্ষ্য রাখি উদাহরণগুলো। ইউ প্লে, তোমরা খেলো, ইউ আর প্লেইং, তোমরা খেলছো, ইউ হ্যাভ প্লেইড, তোমরা খেলেছো, ইউ হ্যাভ বিন প্লেইং, তোমরা খেলছো নির্দিষ্ট সময় ধরে, ইউ প্লেইড, তোমরা খেলছিলে, ইউ আর প্লেইং, তোমরা খেলছিলে, ইউ হ্যাড প্লেইড, তোমরা খেলেছিলে, ইউ হ্যাড বিন প্লেইং, তোমরা খেলছিলে নিজের সময় ধরে, ইউ উইল প্লে, তোমরা খেলবে, ইউ উইল বি প্লেইং, তোমরা খেলতে থাকবে, ইউ উইল হ্যাভ প্লেইড, তোমরা খেলে থাকবে, ইউ উইল হ্যাভ বিন প্লেইং, তোমরা খেলতে থাকবে নির্দিষ্ট সময় ধরে। তাহলে আমরা এখানে দেখলাম যে সাবজেক্ট আমরা ইউ লাগালাম এবং ভার্ব এখানে প্লে ব্যবহার করলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ইউ প্লে, ইউ আর প্লেইং, ইউ হ্যাভ প্লেইড, ইউ হ্যাভ বিন প্লেইং, ইউ প্লেইড, you were playing, you had played, you had been playing, you will play, you will be playing, you will have played, you will have been playing। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট লাগাই এবং প্লে বাদে অন্য কোনো ভার্ব লাগাই, তাহলে আমাদের এই 12টি প্যাটার্নই আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা ভিন্ন কোনো সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে ভিন্ন কিছু উদাহরণ নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করছি এবং ভার্ব হিসেবে প্লে ব্যবহার করছি। তাহলে দেখি আমরা সাবজেক্ট হিসেবে দে এবং ভার্ব হিসেবে প্লে ব্যবহার করে আমরা কি কি উদাহরণ পেতে পারি। আমরা জাস্ট ওই রকম 12টি সেন্টেন্স আবার তৈরি করার চেষ্টা করব। যেমন দে প্লে, দে আর প্লেইং, দে হ্যাভ প্লেইড, দে হ্যাভ বিন প্লেইং, দে প্লেইড, দে ওয়্যার প্লেইং, দে হ্যাড প্লেইড, দে হ্যাড বিন প্লেইং, দে উইল প্লে, they will be playing, they will have played, they will have been playing। তাহলে আমরা এখানে দেখলাম যে 12টি সেন্টেন্স আমরা পেয়ে গেলাম দে এবং প্লে এই দুটি শব্দ ব্যবহার করে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে দে এবং ভার্ব হিসেবে আমরা প্লে ব্যবহার করেছি। এবং উদাহরণগুলো আমরা পেয়ে গেছি এখানে they play, they are playing, they have played, they have been playing, they played, they were playing, they had played, they had been playing, they will play, they will be playing, they will have played, they will have been playing। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও সাবজেক্ট এবং ভার্বকে পরিবর্তন করে ভিন্ন কোনো উদাহরণ দেখার চেষ্টা করি। সাবজেক্ট হিসেবে আমরা নিচ্ছি শি এবং ভার্ব হিসেবে নিচ্ছি প্লে। শি প্লেস, শি ইজ প্লেইং, শি হ্যাজ প্লেড, শি হ্যাজ বিন প্লেইং, শি প্লেড, শি হ্যাজ প্লেইং, শি হ্যাড প্লেড, শি হ্যাড বিন প্লেইং, শি উইল প্লে, শি উইল বি প্লেইং, শি উইল হ্যাভ প্লেড, শি উইল হ্যাভ বিন প্লেইং। অর্থাৎ এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন সাবজেক্ট হিসেবে আমি এবং তুমি এই দুটি সাবজেক্ট থাকবে, অর্থাৎ যার সঙ্গে আমি আছি এবং তুমি আছো, এই আমি তুমি বাদে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টটা যদি একজন ব্যক্তি বা একটি বস্তু হয়, তাহলে প্রথম সেন্টেন্সটিতে তার সঙ্গে একটা এস অথবা ইএস যুক্ত হবে। আবারও বলছি এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট হিসেবে আমি অর্থাৎ আই এবং তুমি অর্থাৎ ইউ এই দুটি যদি না থাকে সাবজেক্টের মধ্যে এবং আমি এবং তুমির বাইরে যদি কোনো সাবজেক্ট শুরু হয় এবং সেটি একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায়, তাহলে তার শেষে একটা এস যুক্ত করতে হবে। যেমন এখানে আমরা দেখে নিচ্ছি শির সঙ্গে আমি এবং তুমি নাই, কিন্তু শি একজন ব্যক্তি মহিলা, এই জন্য তার সঙ্গে আমরা প্লেস যোগ করেছি। অথবা হি প্লেস, এখানে হির সঙ্গে আমি এবং তুমি নাই, কিন্তু হি একজন ব্যক্তি, এই জন্য আমরা এখানে হির সঙ্গে প্লেস যোগ করেছি। এবং ইট একটা বস্তু হলে সেখানেও আমরা এখানে প্লেস এস বা ইএস যোগ করে দিতে পারি। একটা বিষয় মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট হিসেবে যদি আমি এবং তুমি না থাকি, তাহলে আমি তুমির পরে যে কোনো সাবজেক্টে ব্যবহার হোক, সেটা যদি একটি বস্তু বা একজন মাত্র ব্যক্তি বোঝায়, তাহলে ভার্বটার সঙ্গে আমাদের এস অথবা ইএস যোগ করে দিতে হবে। তো আশা করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে এবং ইতিমধ্যে আমরা
এই ভার্ব এবং সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে নতুন নতুন সেন্টেন্স গঠন করা শিখে গেছি। আমরা শুধুমাত্র সাবজেক্ট ঠিকটিকে ভার্ব পরিবর্তন করে দেব কিংবা ভার্ব ঠিকটিকে সাবজেক্ট পরিবর্তন করে দেব। আমরা দেখব যে আমরা এরকম শত শত হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারছি ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখে নেব বাক্যের গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হচ্ছে ভার্ব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যেহেতু বিভিন্ন প্যাটার্নে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হয় এবং আমরা ইতিপূর্বে ভার্ব ব্যবহার করেছি, সেহেতু ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি আমাদের আয়ত্তে থাকলে খুব সহজেই আমরা এটিকে ব্যবহার করতে পারবো। আমাদেরকে হাজার হাজার ভার্ব মুখস্থ করতে হবে এমনটি নয়, নিত্য নতুন ব্যবহার হয় অর্থাৎ রেগুলার সচরাচর ব্যবহার হয়, এইরকম কিছু ভার্ব আমাদের মুখস্থ করে রাখলেই হবে। তাই আমরা এখানে এরকম কিছু ভার্বের তালিকা আমরা এখানে নিয়ে এসেছি। যেমন ধরেন ডিসাইড, ডিসাইডেড, ডিসাইডেড, প্লে, প্লেড, প্লেড, অ্যানয়, অ্যানয়েড, অ্যানয়েড, ক্লোজ, ক্লোজড, ক্লোজড, জাম্প, জাম্পড, জাম্পড, লুক, looked, looked, help, helped, helped, boil, boiled, boiled, dream, dreamed। এখানে আমরা dreamed অথবা dreamed দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারি, এবং dreamed, dreamed, smile, smiled, smiled, admonish, admonished, admonished। অথবা আমরা আরো কিছু ভার্ব এখানে দেখে নিতে পারি, do, did, done, give, gave, given, bring, brought, brought, sing, sang, sung, choose, chose, chosen, bear, bore, born, wear, or, own, put, 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 lead, led, led, blow, blew, blown, stick, stuck, stuck। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু ভার্ব দেখে নেবার চেষ্টা করলাম। এবারে আমরা এই সাবজেক্টগুলোর সঙ্গে যে ভার্বগুলো আমরা এখানে পাইলাম এক একটা করে ভার্ব লাগিয়ে দেব। তাহলে আমরা সাবজেক্টগুলোর সঙ্গে যখন ভার্বগুলো লাগাবো তাহলে আমাদের নতুন নতুন বাক্য তৈরি হয়ে যাবে, এবং আমরা এই ভার্বগুলোর সঙ্গে ভিন্ন ভিন্ন সাবজেক্ট লাগাই দিলেও আমরা নতুন নতুন বাক্য পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে নতুন কোনো উদাহরণ দেখার চেষ্টা করব। তো দেখি আমাদের পরবর্তী উদাহরণের দিকে আমরা অগ্রসর হই। ইতিপূর্বে আমরা সাবজেক্ট হিসেবে আবার আমরা ব্যবহার করলাম হি এবং ভার্ব হিসেবে নিলাম গিভ। সাবজেক্ট হিসেবে নিচ্ছি হি, ভার্ব হিসেবে নিচ্ছি গিভ। আমরা গিভ ভার্বটি এবং হি সাবজেক্টটি দিয়ে আবার বাক্য করার চেষ্টা করি। যেমন হি গিভস, হি ইজ গিভিং, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ বিন গিভিং, হি গেভ, হি ওয়াজ গিভিং, হি হ্যাড গিভেন, he had been giving, he will give, he will be giving, he will have given, he will have been giving। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছিলাম যে সাবজেক্ট হিসেবে আই এবং উই যার সঙ্গে থাকবে না, সেটি যদি একটিমাত্র ব্যক্তি বা একটিমাত্র বস্তু বোঝায় তাহলে আমরা তার সঙ্গে এস বা এস যোগ করব। এই জন্য আমরা এখানে যেহেতু হি সাবজেক্ট ব্যবহার করেছি এবং তার সঙ্গে আমাদের আই এবং উই অর্থাৎ আমি এবং তুমি ছিলাম না, যার ফলে আমরা এখানে এবং হি একজন ব্যক্তি, যার ফলে আমরা ভার্বের শেষে একটি এস যোগ করেছি। আমরা উদাহরণগুলো আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করি। হি গিভস, হি ইজ গিভিং, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ বিন গিভিং, হি গেভ, হি ওয়াজ গিভিং, হি হ্যাড গিভেন, হি হ্যাড বিন গিভিং, হি উইল গিভ, হি উইল বি গিভিং, হি উইল হ্যাভ গিভেন, হি উইল হ্যাভ বিন গিভিং। সো আমরা নেক্সট আরেকটি উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি আই। ইতিপূর্বে আমরা যতগুলো উদাহরণ ব্যবহার করেছিলাম সেগুলোতে আমরা সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করেছিলাম, এখানে আমরা অবজেক্ট পর্যন্ত ব্যবহার করব। তো আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি আই, ভার্ব হিসেবে নিচ্ছি সিং এবং অবজেক্ট হিসেবে নিচ্ছি এ সং। ইতিপূর্বের উদাহরণগুলোতে আমরা অবজেক্ট ব্যবহার করিনি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অবজেক্ট অর্থাৎ পূর্ণ প্যাটার্নটি ব্যবহার করব। যেমন আই সিং আ সং, I am singing a song, I have sung a song, I have been singing a song, I sang a song, I was singing a song, I had sung a song, I had been singing a song,
I will sing a song, I will be singing a song, I will have sung a song, I will have been singing a song. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে বাক্যের প্রথমে রয়েছে সাবজেক্ট হিসেবে আই, ভার্ব হিসেবে সিং এবং শেষে রয়েছে অবজেক্ট হিসেবে এ সং। ইতিপূর্বের যে ভার্বের প্যাটার্ন বা ভার্বের বিভিন্ন রূপ আমরা দেখেছি, সেখান থেকে দেখেন যে আমরা বিভিন্ন রূপগুলোর ভার্বগুলোকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমরা যতগুলো উদাহরণ ব্যবহার করেছি, প্রত্যেকটি উদাহরণের মধ্যে আমরা 12টি করে সেন্টেন্স ব্যবহার করেছি এবং এই 12টি সেন্টেন্স ব্যবহার করার পেছনে একটি কারণ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা 12টি সেন্টেন্সের মাধ্যমে 12টি টেন্স শিখে গেছি। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো সম্পূর্ণ ক্লাসের মধ্যে কোথাও টেন্সের উল্লেখ করিনি, তাহলে টেন্সটি আমরা কিভাবে শিখে গেলাম? আমরা টেন্সটি অবলীলায় শিখে গেছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যে 4টি সেন্টেন্স ব্যবহার করেছিলাম, এই 4টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেমন হি গিভস, হি ইজ গিভিং, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ বিন গিভিং। এই 4টিকে আমরা প্রেজেন্ট টেন্স বলে অভিহিত করি এবং পরবর্তী যে 4টি সেন্টেন্স ব্যবহার করেছি, এই 4টিকে আমরা পাস্ট টেন্স বলতে পারি, যেমন হি গ্যাভ, হি ওয়াজ গিভিং, হি হ্যাড গিভেন, হি হ্যাড বিন গিভিং। এবং পরবর্তী যে 4টি সেন্টেন্স আমরা ব্যবহার করেছি, এই 4টি সেন্টেন্সকে আমরা ফিউচার টেন্স নামে অভিহিত করতে পারি, যেমন হি উইল গিভ, হি উইল বি গিভিং, হি উইল হ্যাভ গিভেন, হি উইল হ্যাভ বিন গিভিং। অর্থাৎ ইতিপূর্বে আমরা যে 3টি প্রধান টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই 3টি টেন্সের সেন্টেন্সগুলো আমরা আয়ত্ত করে ফেলেছি। দর্শক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেক প্রকারের টেন্সে আমরা 4টি পর্যায়ে একটা কাজকে সংঘটিত হতে দেখি। এই জন্য আমরা টেন্সগুলোকে আবার 4টি পর্যায়ে বা 4 ভাগে ভাগ করে ফেলতে পারি। তো আমরা জানি যেগুলো হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরে উদাহরণে দেখি যে আই সিং এ সং, আই এম সিঙ্গিং এ সং, আই হ্যাভ সাং এ সং, আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং। এই বাক্যগুলো যে টেন্সগুলো পাচ্ছি এগুলো প্রেজেন্ট টেন্স এবং তার পরবর্তী নীল কালারের উদাহরণ দেওয়া যে টেন্সগুলো রয়েছে এগুলো হচ্ছে পাস্ট টেন্স এবং তার পরবর্তী রেড কালার তথা লাল কালারের উদাহরণ রয়েছে এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা এইভাবে 12টি সেন্টেন্সের মধ্যে আমরা 12টি টেন্স পেয়ে গেলাম। যেমন উদাহরণস্বরূপ প্রথমে থাকছে হি গিভস, এটা হচ্ছে ইনডেফিনিট টেন্স, আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডেফিনিট। হি ইজ গিভিং, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ গিভেন, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ বিন গিভিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তথা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হি গ্যাভ, এটা ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। হি ওয়াজ গিভিং, এটা কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। হি হ্যাড গিভেন, এটা পারফেক্ট পাস্ট পারফেক্ট। হি হ্যাড বিন গিভিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তথা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে পাস্টে 4টি সেন্টেন্সের উদাহরণ আমরা এখানে দেখে নিলাম। এবার ফিউচার ইনডেফিনিট টেন্স, হি উইল গিভ, ফিউচার ইনডেফিনিট, হি উইল বি গিভিং, ফিউচার কন্টিনিউয়াস, হি উইল হ্যাভ গিভেন, ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ বিন গিভিং, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী উদাহরণের দিকে অগ্রসর হই এবং আমার মনে হয় যে আমরা এই 12টি টেন্স এখানে শিখে গেছি। অর্থাৎ টেন্স আমরা শিখলাম না, কিন্তু টেন্সটি আমাদের অবলীলায় শেখা হয়ে গেল। এবং একটি কথা মনে রাখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাকে ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজি বাক্য প্রোভাইড করার জন্য এই টেন্স মুখস্থ করতে হবে বা টেন্স মনে রাখতে হবে এমনটা কোনো কথা না। আপনি শুধু জাস্ট বাক্যের প্যাটার্নগুলো মনে রাখবেন এবং এখানে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে দিয়ে এবং অবজেক্ট পরিবর্তন করে দিয়ে হাজার হাজার বাক্য গঠন করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটি উদাহরণ দেখে নেবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী উদাহরণের দিকে অগ্রসর হই। এবারে কিন্তু আমরা আগের যে সাবজেক্টগুলো ব্যবহার করেছিলাম সেই সাবজেক্টগুলো ব্যবহার করব না এবং আগের যে ভার্বগুলো ব্যবহার করেছিলাম সেই ভার্বগুলো ব্যবহার করব না এবং আগের যে অবজেক্টগুলো ব্যবহার করেছিলাম সেই অবজেক্টগুলো ব্যবহার করব না। অর্থাৎ সম্পূর্ণ নতুন সাবজেক্ট, নতুন ভার্ব এবং নতুন অবজেক্ট দিয়ে নতুন বাক্য গঠন করার চেষ্টা করব। এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি একটি নাম তথা মেলি, ভার্ব হিসেবে নিচ্ছি ব্রিং এবং অবজেক্ট হিসেবে নিচ্ছি আ বুক। তাহলে বাক্যগুলো দাঁড়াচ্ছে মিলি ব্রিংস আ বুক, Millie is bringing a book, Millie has brought a book,
Millie has been bringing a book. Millie brought a book. Millie was bringing a book. Millie had brought a book. Millie had been bringing a book. Millie will bring a book. Millie will be bringing a book. Millie will have brought a book. Millie will have been bringing a book. তো আমরা প্রথম উদাহরণে দেখে নিই যে মিলি ব্রিংস আ বুক, অর্থাৎ আমরা বলেছিলাম যে সাবজেক্ট হিসেবে যদি আমি এবং তুমি এর বাইরে অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করা হয় এবং সেখানে যদি একটি মাত্র বস্তু বা একজন মাত্র ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখানে মিলি যেহেতু একটি নাম এবং একটি মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে এজন্য আমরা ব্রিংস অর্থাৎ ভার্বের শেষে এস ব্যবহার করেছি এবং পরবর্তী উদাহরণগুলো আমরা দেখে নেবার চেষ্টা করছি যে এখানেও আমরা 12টি বাক্য গঠন করেছি। তাহলে প্রথম 4টি বাক্য কি হচ্ছে প্রেজেন্ট টেন্সের এবং পরবর্তী 4টি বাক্য হচ্ছে পাস্ট টেন্সের এবং তার পরবর্তী 4টি বাক্য হচ্ছে ফিউচার টেন্সের। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে বাক্যটি লিখেছিলাম মিলি ব্রিংস আ বুক, তাহলে প্রিভিয়াস যে উদাহরণ আমরা দেখেছিলাম সেই উদাহরণ থেকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার পরবর্তী বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার পরবর্তী বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা 4টি টেন্সের বাক্য এখানে ব্যবহার করেছি এবং পরবর্তী বাক্যটি হচ্ছে মিলি ব্রোট আ বুক পাস্ট ইনডিফিনিট টেন্স, মিলি ওয়াজ ব্রিংিং আ বুক পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মিলি হ্যাড ব্রোট আ বুক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং মিলি হ্যাড বিন ব্রিংিং আ বুক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা পাচ্ছি মিলি উইল ব্রিং আ বুক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, মিলি উইল বি ব্রিংিং আ বুক ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মিলি উইল হ্যাভ ব্রোট আ বুক ফিউচার পারফেক্ট টেন্স, মিলি উইল হ্যাভ বিন ব্রিংিং আ বুক এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা লক্ষ্য রাখলাম যে আমরা টেন্স গুলো শেখার আগেই আমরা এই 12টি সেন্টেন্স আয়ত্ত করে ফেলেছি, অর্থাৎ আমরা আগে সেন্টেন্স গুলো আয়ত্ত করেছি, তারপর আমরা এই সেন্টেন্স গুলো কোনটা কোন টেন্সে পড়ে সেটিতে ফেলে দিয়েছি। অর্থাৎ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আগে ভাষা না আগে গ্রামার। অবশ্যই আগে ভাষা তারপর গ্রামার, ভাষা না থাকলে গ্রামার কোত্থেকে আসবে এবং আমরা সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা আগে ভাষা আয়ত্ত করলাম, অর্থাৎ আগে সেন্টেন্স গুলো আয়ত্ত করলাম, তারপর সেগুলোকে গ্রামার নিয়মে প্রসারিত করার চেষ্টা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, অত্যন্ত জরুরি মনে করছি, এটি হচ্ছে আমরা এখানে 12টি সেন্টেন্স পেয়েছি মিলি ব্রিংস আ বুক। এখানে আমরা নামটি অর্থাৎ মিলি এটা সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে যদি আমরা আবার লিখি আমরা নতুন 12টি বাক্য পাচ্ছি। আবার ব্রিংস অর্থাৎ ভার্বকে চেঞ্জ করে দিয়ে যদি নতুন ভার্ব লিখি তাহলে নতুন আরো 12টি বাক্য পাচ্ছি এবং আ বুক অর্থাৎ অবজেক্টকে চেঞ্জ করে যদি আরেকটা অবজেক্ট লিখি তাহলে নতুন আরো 12টি বাক্য পাচ্ছি। এইভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করে 12টি, ভার্ব পরিবর্তন করে 12টি, অবজেক্ট পরিবর্তন করে 12টি, এভাবে নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন ভার্ব এবং নতুন নতুন অবজেক্ট ব্যবহার করে আমরা এই ধরনের হাজার হাজার বাক্য গঠন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্যাটার্নটি অনুসরণ করে আপনারা অনুশীলন করতে থাকুন এবং নতুন নতুন বাক্য তৈরি করুন, দ্রুত বলতে থাকুন, তাহলে আপনাদের ফ্লুয়েন্সি লেভেলটা গেইন করবে এবং নতুন নতুন বাক্য দ্রুত লিখতে থাকুন, রাইটিং স্কিলটা ডেভেলপ করবে এবং পাশাপাশি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ইংলিশ লেভেলটাও সামনের দিকে গ্রো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটিতে আমরা দেখলাম যে কিভাবে গ্রামার না মুখস্থ করে অর্থাৎ গ্রামারের রুল না জেনেও আমরা শত শত হাজার হাজার ইংরেজি বাক্য গঠন করতে পারি শুধুমাত্র একটি মাত্র টেকনিক ব্যবহার করে, তার নাম হচ্ছে এসভিও অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও ইংরেজিতে দক্ষ হওয়ার সুযোগ করে দেবেন।